সাবস্ট্রেট গিয়ে আর যুক্ত হতে পারে না। আমরা দেখলাম যে একটি এনজাইমের সাথে সাবস্ট্রেট অণুটা কি হলো, যুক্ত হয়ে গেল এখানে। পাশাপাশি তারা কি করবে, এখন নতুন প্রোডাক্ট তৈরি করবে। কারণ এনজাইমের কাজ হলো যে এনজাইম এমন একটি জৈব রাসায়নিক পদার্থ বা এমন একটি জৈব রাসায়নিক উপাদান যেটি প্রোটিন দ্বারা তৈরি, এবং পাশাপাশি সেটি কি করে যে বিক্রিয়ার হারকে সে কি করে নিয়ন্ত্রিত করে, অর্থাৎ বিক্রিয়ার গতিকে সে নিয়ন্ত্রিত করে। পাশাপাশি হলো সে নিজে অপরিবর্তিত অবস্থায় থেকে নতুন প্রোডাক্ট উৎপাদন করে। আমরা এখানে এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করছি এবং চিত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা এই এনজাইমটা দেখানোর চেষ্টা করেছি। বস্তুত আমাদের আজকের আসলে আলোচিত বিষয় হলো এই এনজাইম কীভাবে কাজ করে, কোন পদ্ধতিতে কাজ করে, তার মানে এনজাইমের কর্ম পদ্ধতি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বন্ধুরা কিন্তু যুক্ত হয়ে গেছে। কুমিল্লা থেকে মাহবুবুল হাসান আমাদের সাথে কানেক্ট হয়েছে, মোহাম্মদ চানমি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। একেবারেই রেগুলার স্টুডেন্ট এরা খুব ক্লাস মিস করে না। বিশেষ করে ফাহমিদা আক্তার রিমু, কোনো অসুবিধা নেই, লেট হয়ে গেছো, কোনো সমস্যা নেই। আমরা শুরু করেছি মাত্র, এর আগে আসলে কিছু আলোচনা ছিল যেগুলো আমাদের প্ল্যাটফর্মেই রয়ে গেছে এবং প্ল্যাটফর্মেই থেকে যাবে ক্লাসগুলো। কেউ যদি লেট করে কানেক্ট হও আমাদের সাথে, তাহলে ক্লাসটি পরবর্তীতে শেষ হয়ে গেলে, লাইভটা শেষ হলে তোমরা প্রথম থেকে ক্লাসটি দেখে নিতে পারবে। পাশাপাশি আমাদের কিশোর বাতায়নের কানেক্টেড যে ইউটিউব গ্রুপ আছে, সেখানেও কিন্তু আমাদের ক্লাসগুলো আর্কাইভ থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে আজকে আলোচনা করব, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এনজাইমের কার্যপদ্ধতি এবং আমাদের শিক্ষণফলটি আজকে আরও একেবারেই ডিফাইন করা শিক্ষণফল। আমরা জানি যে এনজাইমের কর্মপদ্ধতি বা কার্যপদ্ধতি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এনজাইম কি কি কাজে ব্যবহার করা হয় সে বিষয়গুলো জানবো, কারণ আমাদের জীবনে এনজাইমের গুরুত্ব অত্যধিক, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরেই এনজাইম ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ করে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রতিটির সাথেই আসলে এই এনজাইম রিলেটেড। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু পেছন ফিরে দেখার চেষ্টা করছি এখানে যে আমরা আসলে এনজাইমের যে ক্লাসিফিকেশনটা, সেটা গুরুত্বপূর্ণ বিধায় আমরা আবারও সেই বিষয়টাকে রিলেট করার চেষ্টা করলাম। এখানে একটু দেখে নিচ্ছি যে আমরা সাবস্ট্রেটের ভিত্তিতে এনজাইমকে ভাগ করেছিলাম বিভিন্ন ভাগে, কারণ কিছু এনজাইমের নাম আজকে হয়তো আমাদের মনে করতে হবে, এই আলোচনার ভিতর দিয়ে কিছু এনজাইমের নামও আমাদের মনে রাখতে হবে, এবং বিক্রিয়ার প্রকৃতির ভিত্তিতে আমরা এনজাইমকেও ভাগ করেছিলাম। পাশাপাশি বিক্রিয়ার প্রকৃতি এবং সাবস্ট্রেট উভয়ের উপরেই ভিত্তি করে আমরা আসলে এনজাইমকে ভাগ করেছি তিনটি প্রধান ভাগে। এরপরে বলেছিলাম আমরা সরল এনজাইম এবং যুগ্ম এনজাইম, এই দুটি ভাগেও আমরা এনজাইমকে ভাগ করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই বিভাজনগুলো একটু ভালোভাবে পড়তে হবে। অনেক সময় আমরা দেখে থাকি যে আসলে এনজাইমের এই ক্লাসিফিকেশন থেকে বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে। তবে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে এনজাইমের ক্লাসিফিকেশন, এনজাইমের কর্মপদ্ধতি এবং এনজাইমের ব্যবহার, পাশাপাশি হচ্ছে যে এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স বা এনজাইমের বৈশিষ্ট্য, এগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন বোর্ডের পরীক্ষা আসতে দেখেছি। যেহেতু এই সময়টি হচ্ছে সৃজনশীলের, অতএব কোনো একটা প্রশ্ন খুব বড় করে আসার আসলে সুযোগ নেই, সেখান থেকে পার্টলি সেই প্রশ্নগুলো আসে। যেমন ধরে নেওয়া যাক যে আমরা যখন আসলে আলোচনা করি যে এনজাইমের ব্যবহার নিয়ে আলোচনা করা হবে, তখন হয়তো খাদ্যের ক্ষেত্রে কীভাবে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। তোমরা বিভিন্ন সময় ফুড ফ্যাক্টরি অনুষ্ঠানগুলো দেখে থাকো, ডিসকভারি কিংবা ন্যাটজিওতে, সেখানে দেখে থাকি আমরা বিভিন্ন এনজাইমের কার্যকলাপে কীভাবে বড় একটি কোম্পানি চলে। আমরা আবার এটাও দেখে থাকি যে বস্ত্র শিল্পগুলোর মধ্যে এনজাইম কীভাবে কাজ করে থাকে, সেখানে কাপড়ের রঞ্জক উপাদানগুলোকে বিরঞ্জক করার ক্ষেত্রেও সেখানে কীভাবে কাজ করে থাকে, এবং পাশাপাশি চামড়া শিল্পের ক্ষেত্রে আমরা জানি যে ট্যানারি শিল্পের মধ্যে আসলে চামড়া থেকে লোম ছাড়ানোর ক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে। সব বিষয় আমাদের আলোচনার মধ্যে আছে। তবে মনে রাখতে হবে যে বিষয়টি আমাদের, সেটি হচ্ছে যে আমরা এনজাইমের এই ব্যবহারগুলো কখনো পরীক্ষায় একসাথে আসে না। তবে আমাদের জন্য এই ছোট ছোট ভাগে ভাগ করে যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধার হবে এখানে। তো যাই হোক, আমরা এখন একটু দেখে নিতে যাচ্ছি, আমাদের সাথে অনেক বন্ধুই কিন্তু যুক্ত হয়েছে। বিশেষ করে আমাদের সাথে মিস্টার র্যাক্টর প্রিন্স পিকেও আমাদের সাথে যুক্ত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হারুন আলী, মোহাম্মদ হারুন আলী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। অনেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা কিন্তু কারেক্ট হয়ে গেছে। এনজাইম প্রোটিন ধর্মী, এরা কলয়েড রূপে বিদ্যমান থাকে, এরা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। থ্যাংক ইউ ভেরি মাচ। শামসুন নাহার আমাদেরকে রিপ্লাই দিয়েছে ইতিমধ্যেই। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এনজাইমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো কে কতটুকু বলতে পারো সে বিষয়। এনজাইম হলো প্রোটিন ধর্মী, আমাদের হলো রাহিয়া আর উইথ তৃষা আমাদেরকে আসলে আনসার দিয়ে দিয়েছে। এখানে অনেক বন্ধুই কিন্তু আসলে আমাদের বলে দিয়েছে এনজাইমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো। শুধুমাত্র আমাদের এই ক্লাসগুলো করলেই চলবে না, নিয়মিত যে ধরনের পড়াগুলো তোমাদেরকে দেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু বাসায় অনুশীলন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গতদিনে এটাও জেনেছিলাম যে এনজাইমের রাসায়নিক গঠনের বা এনজাইমের যে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইমকে যেভাবে ভাগ করেছিলাম, রাসায়নিক বিক্রিয়ার তার উপরে এনজাইমকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি।
এগুলো ভুলে গেলে চলবে না। এখান থেকেও প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে হয়। অতএব আমাদের সব সময় প্রিপেয়ার থাকতে হবে। যেদিকেই প্রশ্ন করুক না কেন, প্রশ্নকর্তা তার প্রশ্নের বানে আমাদেরকে যেদিকে আটকানোর চেষ্টা করুক না কেন, আমরা যদি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে যে কোনো প্রশ্নই আমাদের জন্য ভালো হবে। এর বাইরেও তো আসলে বিভিন্ন এডমিশন টেস্টের ক্ষেত্রে আছে, মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য জায়গাগুলোর মধ্যে। আজকে আমাদের মূল আলোচিত বিষয়ের দিকে আমরা একটু দৃষ্টি দিতে চাই, যে আমরা বলে থাকি যে এনজাইমের কর্মপদ্ধতি, এনজাইম কিভাবে কাজ করে, সে বিষয়টা নিয়ে আমরা এখানে আসলে জানতে চাচ্ছি। তো বিশেষ করে এনজাইম কিভাবে সাবস্ট্রেটের সাথে তার একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করে এবং বিক্রিয়া ঘটায় তা নিয়ে একাধিক মতবাদ আমাদের প্রচলিত আছে এখানে। তবে যে মতবাদগুলো গ্রহণযোগ্য এবং যে মতবাদ দিয়ে স্টার্ট হয়েছিল, যে আসলে লক অ্যান্ড কি মতবাদ, মিস্টার এমিল ফিশারের লক অ্যান্ড কি 1894 সালে উনি একটা মতবাদ প্রদান করেন যে তালা এবং চাবি মতবাদ, অর্থাৎ একটি চাবি দ্বারা একটি তালাই খুলে, এই ধরনের একটি মতবাদ তিনি প্রকাশ করেছেন। এবং সেই তালার যে নির্দিষ্ট জায়গাটি থাকে সেই জায়গাটি কখনো পরিবর্তন হয় না এবং চাবি দিয়ে সেই অপরিবর্তিত জায়গাটির মধ্যেই সেই তালাকে খুলতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরেই শুধুমাত্র কাজ করতে পারে। এই ধরনের মতবাদ দিয়ে আমরা আসলে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেই যে আসলে এমিল ফিশার কি বলেছেন তার বিস্তারিত আলোচনায়। তাহলে এমিল ফিশারের এই মতবাদটি অনুসারে একটি তালা যেমন একটি নির্দিষ্ট চাবি ছাড়া খোলে না, তেমনি একটি নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট সাবস্ট্রেট ছাড়া অন্য সাবস্ট্রেটের উপর কাজ করে না। যদিও আমরা পরবর্তীতে দেখেছি যে আসলে এই তথ্যের মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে, অর্থাৎ কিছু এনজাইম আছে একাধিক সাবস্ট্রেটের উপরেও তারা কাজ করতে পারে, সে বিষয়টি আমরা কিন্তু জানি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এনজাইমের এক বা একাধিক সক্রিয় স্থান থাকে, যেটাকে আমরা অ্যাক্টিভেটেড সাইট বলে থাকি। একটু আগেই তোমাদের আলোচনা করা হয়েছিল যে এই অ্যাক্টিভ সাইটগুলো, যে অ্যাক্টিভ সাইটের মধ্যে সাবস্ট্রেট এসে যুক্ত হতে পারে তাকে বলছি আমরা অ্যাক্টিভ সাইট। তবে কখনো কখনো কিছু উপাদান আছে, রাসায়নিক উপাদান আছে, যেগুলো অ্যাক্টিভ সাইটগুলোকে ব্লক করে ফেলে, ফলে এনজাইমগুলো সক্রিয় হতে পারে না, এনজাইমগুলো কাজ করতে পারে না। আবার আমরা এখানে দেখে থাকি যে এনজাইমের সক্রিয় স্থানে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে থাকে। পাশাপাশি আমরা যদি এখানে দেখে থাকি যে এই হচ্ছে এনজাইম, পাশে হলো সাবস্ট্রেট, এই হচ্ছে তাদের অ্যাক্টিভ সাইট এবং একটি এনজাইম, আর পাশে হলো আমরা দেখতে পাচ্ছি যে তার পাশে সাবস্ট্রেট বা খাদ্য উপাদান কিংবা যার উপর রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, সে বিক্রিয়ার সে মুডটাকে চেঞ্জ করে দিতে পারে, সেই উপাদানটাই হচ্ছে আমরা এখানে বলছি সাবস্ট্রেট। এরপর বলি যে পরে এনজাইম সাবস্ট্রেট যৌগ কি হয়, ভেঙে যায়। এখানে যেমন তালা এবং চাবি, অর্থাৎ তালাটা খুলে যায়, তার আলাদা একটা অংশ অন্যত্র চলে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে তার একটা অংশ, সেটা আমরা দেখাচ্ছি যে ওপেন ব্লকড, যেটাকে আমরা প্রোডাক্ট বলে থাকি। আর এখানে আমরা এনজাইমের কথা বলছি যে এনজাইম কি করছে, সে নতুন প্রোডাক্ট তৈরি করছে। ফলে আমরা এখানে সাবস্ট্রেট অণুকে ভেঙে গিয়ে নতুন উৎপাদও বা নতুন প্রোডাক্টে সেই বিষয়টা আমরা এখানে লক্ষ্য করছি। কিন্তু এনজাইম তার নিজস্ব জায়গায় সে ঠিকই আছে, এনজাইমের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এই বিষয়টি আগে থেকেই জানি। তো আমরা এই তিনটি তার অনুসিদ্ধান্তগুলোকে ধরেই আমরা আবার একটু বলতে পারি যে মতবাদ অনুসারে বলেছেন যে শুধুমাত্র নির্দিষ্ট সাবস্ট্রেটেই, নির্দিষ্ট এনজাইমই নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কি করতে পারে, কাজ করতে পারে, অন্য সাবস্ট্রেটের উপর একটি এনজাইম কখনোই কাজ করে না। এরপর বলছে এনজাইমের এক বা একাধিক যে সক্রিয় স্থানগুলো থাকে, সেই সক্রিয় স্থানে এসে আসলে সাবস্ট্রেটের সাথে সেটা কি করে, সংযুক্তি তৈরি করে বা সম্পর্ক গড়ে তোলে বা বন্ধন তৈরি করে। পরে এনজাইম এবং সাবস্ট্রেটগুলো আবার কি হয়ে যায়, এনজাইম সেই সাবস্ট্রেটের উপর প্রভাব বিস্তার করে এবং সেই সাবস্ট্রেটকে ভেঙে ফেলে নতুন উৎপাদে সে রূপান্তরিত করে। তাহলে আমরা জানলাম এমিল ফিশারের, অর্থাৎ উনি 1894 সালে প্রদত্ত লক অ্যান্ড কি যে থিওরিটা আমাদেরকে প্রদান করেছিলেন, সেই থিওরি অনুযায়ী আমরা এটা জানলাম। পরবর্তীতে অবশ্য তার এই থিওরির কিছুটা পরিবর্তন বা পরিবর্ধন আমরা লক্ষ্য করি, কারণ তার এই থিওরির সাথে কিছু বিষয় আসলে কখনোই মেলে না। এবং পাশাপাশি এখানে ইনডিউসড ফিট নামে একটা কথা আছে, অর্থাৎ যে কোনো তালার ভেতরে যে কোনো একটি নির্দিষ্ট চাবি প্রবেশ করবে, কিন্তু আসলে তা না, একটা নির্দিষ্ট তালার ভেতরে যে কোনো চাবি গিয়ে ফিট হতে পারে। এই ধরনের কিছু বিষয় আছে যেটাকে আমরা বলছি ইনডিউসড ফিট হিসেবে আমরা বলে থাকি। সংযুক্তির যে স্থান আছে, অর্থাৎ অ্যাক্টিভেটিং যে সাইটটা আছে, সেই সাইটের মধ্যে গিয়ে সাবস্ট্রেট অণুগুলো তার নিজস্ব আকার আকৃতি অনুযায়ী সে সেখানে গিয়ে কি হতে পারে, যুক্ত হতে পারে। এই বিষয়টা আমরা একটু জানবো একটু পরে। মিস্টার কোস্টল্যান্ডের যে আলোচনাটা আছে পরবর্তীতে, তিনি আসলে এই এনজাইমের কার্যকারিতার উপর যে ধরনের মতবাদ প্রদান করেন, সেই বিষয়টি দেখলেই বা তার অনুসিদ্ধান্তগুলো দেখলে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা সেদিকে চলে যাওয়ার চেষ্টা করি। তাহলে কিছু এনজাইম একাধিক ধরনের সাবস্ট্রেট, আমরা একটু আগে যে প্রশ্নটা এখানে তুললাম, প্রশ্ন আসলো, শুধু আমরাই না, সারা বিশ্বের সায়েন্টিস্টরা এখানে প্রশ্ন তুলেছিল যে আসলে যেহেতু কিছু এনজাইম অন্য সাবস্ট্রেটের উপরও একাধিক সাবস্ট্রেটের উপরও কাজ করতে পারে, তাহলে মিস্টার এমিল ফিশারের সেই সিদ্ধান্ত কি আসলেই গ্রহণযোগ্য হবে কিনা।
এনেই পরবর্তীতে যেমন পেপিন এনজাইম 60 থেকে 120 ধরনের সাবস্ট্রেট অণুর সাথে যুক্ত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাই এমিল ফিশারের সেই বক্তব্য অর্থাৎ সেই মতবাদ লক অ্যান্ড কি বা তালাচাবির মডেল অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় এবং আবেশিত উপযুক্ততা মতবাদ এই মতবাদের একটি সংস্করণ রূপে আমাদের সামনে আবির্ভূত হয়। সেই আবেশিত উপযুক্ততা মতবাদটি আমরা বলেছি সেটা আমাদের সামনে তুলে ধরেন ডি কোশল্যান্ড এবং সেটি অনেক পরের ঘটনা, 1894 থেকে 1958 সালের ঘটনা, অনেক পরের ঘটনা। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা আসলে লক অ্যান্ড কি থিওরিকে মেনেছি ঠিকই, কিন্তু আবেশিত এই উপযুক্ততার যে মতবাদ সেটি আমরা 1958 সালে এসে আমাদের হাতে পাই। যাই হোক, এই মতবাদ অনুসারে তিনি বলেন এনজাইমের সক্রিয় অঞ্চলে সংযুক্তির জন্য সাবস্ট্রেটের যে নির্দিষ্ট গঠন বা সংযোগের প্রয়োজন নেই। সাবস্ট্রেটের মতোই থাকবে। এনজাইমের যে নির্দিষ্ট জায়গা আছে সেই এনজাইমের নির্দিষ্ট জায়গার মধ্যে এসে সাবস্ট্রেট তার মতো করে গঠন পরিবর্তন করে যে এনজাইমের অ্যাক্টিভেটিং সাইডের মতো স্ট্রাকচার সাবস্ট্রেট নিজে তৈরি করতে পারে, সে বিষয়টি আমরা আসলে এখানে জানলাম। তাহলে আমরা এই কথাটি এখন বলতে পারি খুব সহজেই যে এনজাইমের স্ট্রাকচারের ক্ষেত্রে বিষয়টি যে সক্রিয় অঞ্চলের সংযুক্তির জন্য সাবস্ট্রেটের নির্দিষ্ট যে গঠন আছে সেই গঠনের আর প্রয়োজন কিন্তু সেখানে নেই। তাহলে কি ঘটে যে বরং সাবস্ট্রেট অণুর আকার অনুসারে এনজাইমের সক্রিয় অঞ্চলের পরিবর্তন ঘটতে পারে। সাবস্ট্রেট যেমন হোক না কেন এনজাইম তার নির্দিষ্ট জায়গা কি করতে পারে, পরিবর্তন হতে পারে। এনজাইম ফ্লেক্সিবল হতে পারে, এনজাইমের যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গাটা হতে পারে ফ্লেক্সিবল হতে পারে। যাই হোক, আমরা যদি এবার চিন্তা করে থাকি যে একটি এনজাইম যদি হয়ে থাকে নির্দিষ্ট একটি চাবি, তাহলে আর যদি আমরা সাবস্ট্রেটকে তালা ধরে থাকি তাহলে চাবির নির্দিষ্ট শেপটা কি হবে, পরিবর্তন হবে এবং তালা তার নিজস্ব জায়গায় থাকবে, বাট চাবিটা তার নিজস্ব শেপটা পরিবর্তন করে সেই তালা খোলার ক্ষেত্রে সহায়তা করবে এই বিষয়টি। তাহলে সাবস্ট্রেটের সাথে সংযুক্তির পরেই এনজাইম সাবস্ট্রেট যে যৌগ এনজাইমটি তার সর্বোচ্চ ক্যাটালাইটিক আকৃতি ধারণ করে। যেমন একটি গ্লাভস হাতে পরার পর হাতের মতো আকৃতি পেয়ে থাকে। একটি গ্লাভস যখন আমরা হাতে পরে থাকি তখন গ্লাভসটা কি হয়ে যায়, হাতের মতো একটা আকৃতি ধারণ করে। এই মডেলের সপক্ষে হিসেবে কার্বক্সিপেপটাইডেজ এ এবং অন্যান্য কতিপয় এনজাইমের এক্স রে পর্যবেক্ষণ তিনি উপস্থাপন করেন। অর্থাৎ প্রমাণস্বরূপ আমাদের সামনে তিনি আসলে কিছু এনজাইমের এক্স রে এবং তার কার্যপদ্ধতির যে ঘটনা সেটি আমাদের সামনে তিনি উপস্থাপন করেন। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে এই ঘটনা ঘটে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে একটি এনজাইম এটি একটি সাবস্ট্রেট তার নিজস্ব যে স্ট্রাকচার আছে সেটার পরিবর্তন ঘটায়নি, কিন্তু ফলশ্রুতিতে এনজাইম কি করেছে, এনজাইম তার স্ট্রাকচার এখানে কি করেছে, পরিবর্তন করেছে। আমরা এনজাইমের পরিবর্তিত এখানে গঠন কিন্তু চিত্রে ভালো করে দেখো, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাবস্ট্রেট তার মতো করে এসে এনজাইমের এই নির্দিষ্ট জায়গার মধ্যে সে কি হবে, সংযুক্ত হতে পারবে। এবং শেষ পর্যন্ত আমরা জানি যে এনজাইম তার কার্যকারিতার ভিত্তিতে নতুন প্রোডাক্ট উৎপাদন করবে। এই হলো দুটি মতবাদ। পাশাপাশি অনেক সময় পরীক্ষায় দুটি মতবাদের মধ্যে পার্থক্য আসতে পারে। যদি তোমাকে বলা হয় যে দুটি মতবাদের মধ্যে কোনটি সর্বজন স্বীকৃত বা সর্বজন গ্রহণযোগ্য, তার পক্ষে যুক্তি দিয়ে আলোচনা করো। অনেক ধরনের হায়ার থট প্রশ্নের জন্য এই প্রশ্নটা আসতেও পারে। কখনো কখনো তোমাকে উদ্দীপক দিয়ে বলে দিতে পারে যে এই উপাদানটির যে কার্যপদ্ধতি বা কর্মপদ্ধতি তার ক্ষেত্রে গ্রহণযোগ্য মতবাদটি ব্যাখ্যা করো, অথবা নির্দিষ্ট মডেলের নাম উল্লেখ করে দিয়েও তোমাকে এখানে ব্যাখ্যা চাইতে পারে। আমাদের যে কোনো দিক থেকেই এই পরীক্ষার জন্য প্রিপারেশন থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যাই হোক, নিজেদের মধ্যে আর খুব বেশি আলোচনা না করি, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে হলো GM সাদিক আমাদের সাথে কানেক্ট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেদের মধ্যে আলোচনা না করে আমরা যদি রাইট পয়েন্টে আলোচনা করি। ওকে, যাই হোক, আমরা একটু দেখতে সাবস্ট্রেট মানে কি। ওকে, যাই হোক, ফাহমিদা আক্তার সাবস্ট্রেট মানে কি, এনজাইম যার উপরে কাজ করবে তাকেই বলছে সাবস্ট্রেট। সেটা খাদ্য উপাদান হতে পারে, অন্য কোনো রাসায়নিক উপাদান হতে পারে, অন্য কোনো জৈব উপাদান হতে পারে, সেটাই হচ্ছে সাবস্ট্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্ন করার জন্য। আমরা আরও অনেক বন্ধুকেই দেখেছি এখানে এনজাইম বলেছে যে এনজাইম এক বা একাধিক সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমরা বলছি যে রাহিয়া আর তৃষা আমাদের এখানে বলেছে
এখানে একজন প্রশ্ন করেছে, স্যার কোন লেখকের বই পড়লে ভালো হবে? এনসিটিবি অনুমোদিত যত লেখকের বই আছে সব লেখকের বইই আসলে আমাদের নির্দিষ্ট কারিকুলাম ধরেই সাজানো। অতএব তুমি যদি একাধিক বই পাশে রাখো তাহলে বেটার, 2 বা ততোধিক বই যদি পাশে রেখে পড়ো তাহলে কম্প্যারিজনটা বুঝতে পারবে এবং সেই বিষয়গুলো আসলে আমার মনে হয় সেটা ধরে পড়াটাই বেটার। একাধিক বই আমি বলবো অন্তত 2টো বই পাশে রাখাটা বেটার, যার সামর্থ্য আছে 2টি বই পাশে রেখে একটু স্টাডি করার চেষ্টা করো। এরপর আমরা এখানে দেখছি যে আমাদের অনেক বন্ধুই আরও কমেন্টগুলো আছে, কমেন্ট পড়ার জন্য থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের বন্ধুকে ওকে, যাই হোক, নিজেদের মধ্যে আরও বলছি, নিজেদের মধ্যে কোনো আলোচনা নয়। আমরা দেখি আই এম নট রেডি ফর এক্সামিনেশন। কেন স্যার? ক্যাটালাইটিক আকৃতি কি? যে কলেডাল যে আকৃতিটা আছে তাকে বলছি আমরা ক্যাটালাইটিক আকৃতি, বাংলা যেটাকে বলছি কলেডাল যে আকৃতি আছে তাকে বলছি তার একটা ক্যাটালাইট তৈরি করে থাকে এখানে। এবং এনজাইম আর সাবস্ট্রেট অণু দুটো মিলে যে একটা গঠন তৈরি হয় সেটাকে বলছি আমরা ক্যাটালাইটিক, কলেডাল একটা আকৃতির কথা বলছি। এরপর আমরা বলছি থ্যাংক ইউ, আমি ইউজ করি। ওকে, যাই হোক, আর কোনো কথা নয়, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এবারে আমাকে একটু লিখে দেখাতে হবে এই জায়গায় যে বিষয়টি একটু ঝটপট, লক অ্যান্ড কি থিওরির যে 3টি অপিনিয়ন আমরা জেনেছিলাম, অর্থাৎ মিস্টার এমিল ফিশার 1894 সালে তালাচাবি মতবাদের যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেন তার যে কোনো একটি, তোমার কাছে যেটি মনে হয় তার যে কোনো একটি মতবাদ আমরা এখানে উল্লেখ করব, অনুসিদ্ধান্তগুলো আমরা এখানে উল্লেখ করব। একটু ঝটপট আমরা কমেন্ট বক্সে সেগুলো একটু জানিয়ে দেই, নিজেদের মধ্যে আলোচনা না করে একটু পড়াশোনার মধ্যে অংশগ্রহণ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোষে কতিপয় এনজাইমের জৈবিক কার্যক্রম। আমরা আবার অনেক বইয়ের মধ্যে এখানে দেখে অ্যালোস্টেরিক এনজাইম নামে এক ধরনের এনজাইমের কথা বলা হয়েছে। বিভিন্ন বইয়ে দেখবা অনেক সময় পরীক্ষা আসে যে অ্যালোস্টেরিক এনজাইমটা কি। এই এনজাইমটা হচ্ছে যে কখনো কখনো এনজাইম কতগুলো সাব ইউনিটের সমন্বয়ে গঠিত হয়ে তার কার্যপদ্ধতি সে সম্পন্ন করে থাকে, অর্থাৎ একাধিক সাব ইউনিট মিলে কখনো একটি এনজাইম সম্পূর্ণরূপে তার কাজ করতে পারে, তখন আমরা তাদেরকে বলে থাকি যে অ্যালোস্টেরিক এনজাইম হিসেবে আমরা বলে থাকি। সেই এনজাইমগুলোর কার্যপদ্ধতিকে আবার বৃদ্ধি করার জন্য সেখানে আমরা দেখে থাকি যে কিছু ফ্যাক্টর তাদের সাথে আসলে যুক্ত হয়ে সেখানে সেই কার্যগুলো সম্পন্ন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন দেখতে পাচ্ছি যে কোষে কতিপয় এনজাইমের জৈবিক কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই পর্যায়ে আমরা দেখছি যে অ্যামাইলেজ, এটি খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম, প্রোটিয়েজ সেটিও ইম্পর্টেন্ট এনজাইম, সেলুলেজ, ক্যাটালেজ এবং জাইমেজ এগুলো আমাদের দেহের মধ্যে নানা রকম কাজের সাথে রিলেটেড। তবে মনে রাখা জরুরি যে সেলুলেজ যে এনজাইম সেটি মানুষের দেহের মধ্যে নেই, কারণ এগুলো যেগুলো হচ্ছে বিশেষ করে গরু, ছাগল, ভেড়া অর্থাৎ যারা লতাপাতা কিংবা ঘাস ইত্যাদি জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করে যারা বেঁচে থাকে তারা, বা যারা হচ্ছে রুডিনেন্ট অ্যানিমাল যাদেরকে আমরা বলে থাকি, এই ধরনের অ্যানিমালগুলোর ক্ষেত্রে আসলে এই সেলুলোজ এনজাইম থাকে যাদের দেহের মধ্যে এই সেলুলোজকে আসলে তাদের হজম করতে হয়, হজম করতে পারে। এজন্যই আমরা আসলে ঘাস, লতাপাতা এগুলো হজম করতে পারি না, বিভিন্ন আঁশ জাতীয় খাবারগুলো আমরা আসলে হজম করে ফেলতে পারি না। যাই হোক, আমরা দেখি যে অ্যামাইলেজ এই জাতীয় এনজাইমগুলো কি করে অ্যামাইলোজের উপর কাজ করে। আমাদের থুতুর মধ্যে বা লালার মধ্যে যে এনজাইম থাকে তাতে কি থাকে, অ্যামাইলেজ এনজাইম থাকে এবং সেটি অ্যামাইলোজ জাতীয় খাদ্যদ্রব্য, শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্যের উপর কাজ করে। তোমরা জানো যে সেদ্ধ শ্বেতসারের উপরেই শুধুমাত্র এই অ্যামাইলোজ বা টায়ালিন যেটি লালা নিঃসৃত যে এনজাইম সেটি কাজ করতে পারে এবং সেটি ভেঙে পরবর্তীতে সেটি সরল খাদ্য উপাদানে বা সরল কার্বোহাইড্রেট উপাদানে সেটি ভেঙে ফেলতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই অ্যামাইলেজের উপর কাজ করে অ্যামাইলেজ সাবস্ট্রেটকে ভেঙে প্রথমে ডেক্সট্রিন অথবা লিমিট ডেক্সট্রিন মানে ক্ষুদ্র ডেক্সট্রিনে রূপান্তর করতে পারে এবং পরবর্তীতে ডেক্সট্রিনকে ভেঙে সে মল্টোজে রূপান্তর করে। এবং আমরা যখন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব সেখানে গিয়ে জানবো আবার সেই মল্টোজ সে কী করে মল্টেজ এনজাইম তাকে ভেঙে ফেলে গ্লুকোজ এবং গ্লুকোজে রূপান্তর হয়ে থাকে, আর দ্রবীভূত হয়ে সেখানে ঘটনা ঘটে, সেটা আমরা পরে ওই চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা দেখে নেই যে প্রোটিয়েজ এনজাইম কি করে। এরা বীজের সঞ্চিত যে প্রোটিন থাকে, বিভিন্ন শস্য দানা বা বীজ তাদের মধ্যে যে সঞ্চিত প্রোটিনগুলো থাকে, যেমন সিম বীজের কথা উল্লেখ করা যেতে পারে, এই সঞ্চিত প্রোটিনকে ভেঙে ভ্রূণে স্থানান্তর করে এবং মাংসাশী প্রাণীর ক্ষেত্রে তারা প্রোটিনকে সরাসরি ভেঙে ফেলে প্রোটিওলাইটিক এনজাইম হিসেবে এই প্রোটিওজ কাজ করে। সেলুলোজের কথা আমরা আগেই বলেছি যে এগুলো সেলোবায়োজ উৎপন্ন করে, যা পরে সেলোবায়োজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে রূপান্তরিত হয়ে থাকে। এরপর আমরা দেখি ক্যাটালেজ এনজাইম, সে কি করে প্রায় সকল জীবকোষেই ক্যাটালেজ এনজাইম থাকে যা খুব অল্প সময়ে বা কম
সময় লক্ষ লক্ষ হাইড্রোজেন পার অক্সাইড এটাকে ভেঙে ফেলে সে হলো পানি এবং অক্সিজেন এটিতে রূপান্তর করে থাকে। এবং জাইমেস এনজাইমের কথা আমরা বলে থাকি যে জাইমেস এনজাইম ইস্ট জাতীয় ছত্রাক কোষে কার্বোহাইড্রেট ভেঙে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড এটি তৈরি হয়ে থাকে এই জাইমেস এনজাইমের প্রভাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের এনজাইমগুলো কিংবা আমাদের দেহের মধ্যে বিভিন্ন এনজাইমের কার্যপদ্ধতিগুলো অনেক সময় পরীক্ষায় ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়ে থাকে। তবে আমরা যদি কৌশলী হয়ে থাকি তবে এই ভিন্ন ভিন্ন কিংবা যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা সেগুলোর উত্তর খুব ভালোভাবেই দিতে পারবো। যাই হোক, আমরা এবার একটু দেখার চেষ্টা করি যে এনজাইমের ব্যবহারিক গুরুত্ব কি, এনজাইমের কোন কোন দিকে আসলে এনজাইমকে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের বিশেষ করে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে মৌলিক চাহিদাগুলো আছে, চিকিৎসা ক্ষেত্র আরও খুবই ইম্পর্টেন্ট, এই সবগুলোর সাথেই আসলে এনজাইম রিলেটেড। এবং প্রত্যেকটি জায়গায় বিশেষ করে চিকিৎসার বর্তমান সময় কোভিড-19 বা এই সময়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু এই এনজাইমেটিক রিয়াকশনের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন টিকা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করে থাকে বা অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে যে এনজাইম আমাদের লাইফে বা আমাদের জীবনে কোথায় কোথায় এগুলো ব্যবহৃত হয়ে থাকে। যে আন্তরিক ক্রিয়ায় অ্যামাইলেজ বা পেপসিন ব্যবহার করা হয়ে থাকে, অন্ত্রের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে কিংবা হজমজনিত বিভিন্ন ধরনের রোগ, অর্থাৎ বিভিন্ন সময় যে কার্বোহাইড্রেট জাতীয় কিংবা লিপিড জাতীয় অথবা প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য অনেক সময় পরিপাক ঠিক মতো করতে পারে না মানুষ, তখন আসলে এই ধরনের এনজাইমগুলো ব্যবহার করা হয়ে থাকে। আন্তরিক ক্রিয়ায় অ্যামাইলেজ, পেপসিন, লাইপেজ ব্যবহার করা হয়ে থাকে। কৃমিনাশক হিসাবে ফেমিন বা ব্রোমালিন এগুলো ব্যবহৃত হয়ে থাকে, সেগুলো সরাসরি এনজাইম। এবং রক্তক্ষরণ বন্ধে থ্রোম্বিন এই এনজাইমটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় পত্রে গিয়ে আলোচনা করব কিভাবে থ্রোম্বোসিস অর্থাৎ আমাদের দেহে থেকে রক্ত যে তঞ্চন প্রক্রিয়াটা কিভাবে ঘটে থাকে সেই বিষয়টা আমরা আলোচনা করে নেব এখানে। তো যাই হোক, আমরা এখানে দেখে নিই যে চোখের ছানি দূর করার ক্ষেত্রে ট্রিপসিন এনজাইম এটি ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি ইউরিকেজ এবং ইউরিয়েজ এনজাইম দ্বারা রক্তের যে ইউরিক অ্যাসিডের পরিমাণ সেগুলো টেস্ট করার জন্য এই এনজাইমগুলো ব্যবহার করা হয়ে থাকে। ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ নির্ণয়ের জন্য গ্লুকোজ অক্সিডেজ এবং পারঅক্সিডেজ এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি এখানে খুব ইম্পর্টেন্ট যে এনজাইমগুলোর নাম বলা হচ্ছে সেগুলো লিখে তার পাশে একটা অ্যারো দিয়ে রাখো, পরবর্তীতে সময় পেলে তোমরা সেগুলো দেখে আবার তার কাজগুলো তোমরা লিখতে পারবে। তবে একটু সাথে সাথে লেখাটা হচ্ছে একটি গুড প্র্যাকটিস। আমরা যদি এই আমাদের আলোচনার সাথে যদি লিখতে পারি, একটু লেখার যদি অনুশীলন করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত অবস্থায় আছে। এখনও যে সকল বন্ধু আমাদের সাথে যুক্ত হতে পারেনি, একটু ঝটপট বাকিদেরকে জানিয়ে দাও। আমাদের ক্লাসটি কিন্তু একেবারেই আমরা শেষের দিকে চলে আসছি, যদিও আমরা আমাদের মূল আলোচনায় আছি এখনও, তারপরও এনজাইমের বিভিন্ন কাজ নিয়ে আমরা আলোচনা করছি। বাকি বন্ধুদেরকে ঝটপট জানিয়ে দাও, তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে, অতি সত্বর যুক্ত হতে পারে। যাই হোক, আমরা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে উচ্চ রক্তচাপের প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসকরা অনেক সময় মৃত্যুর ঝুঁকি পর্যন্ত কমাতে সক্ষম হয়েছেন। প্রোটিওলাইটিক এনজাইম উচ্চ রক্তচাপের ক্ষেত্রে বা যেটাকে হাইপারটেনশন বলে থাকি আমরা, সেটির ক্ষেত্রে আসলে কি করে থাকে, এটি কমিয়ে থাকে। ফলে এর ওষুধ আকারে আসলে এটি বাজারেও পাওয়া যায়। এবং ইউরোবাইলোস মস্তিষ্ক এবং ধমনির রক্ত জমাট বাঁধা রক্ত অনেক সময় স্ট্রোক কিংবা অন্যান্য কারণে ধমনী বা আর্টারির ভেতরের দিকে কি হয়, প্লাগিং জমে সেখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে। অন্য কোনো কারণে ওন্ডেড এরিয়া হলে বা আঘাতপ্রাপ্ত স্থানের মধ্যে কিন্তু এই ধরনের রক্ত জমাট বেঁধে যেতে পারে। ফলে আমরা দেখি যে ইউরোবাইলোস নামক এনজাইম যেটি আছে সেটি সেই জমাট বাঁধা রক্তকে বিগলিত করে সেই জায়গায় আসলে তার রক্তের চলাচল প্রক্রিয়া স্বাভাবিক করে থাকে। অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে এনজাইম খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের সংখ্যায় বৃদ্ধি করা হয়ে থাকে। আমরা তো আসলে অ্যান্টিবায়োটিক যে উপাদানটা আছে সেটি কোনো একটি অণুজীবের ভেতরে দিয়ে এগুলোর সংখ্যায় বৃদ্ধি করে থাকি আমরা অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে। সেই কাজটি কিন্তু এই এনজাইম দ্বারা করাতে হয়। অণুজীব ঘটিত রোগ নিরাময়ের বর্তমান অ্যান্টিবায়োটিকের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বা ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটি আমরা এটা জানি। এবং বিভিন্ন এনজাইমেটিক ফার্মেন্টেশন যে প্রক্রিয়াটা আছে, গাজন প্রক্রিয়ার মাধ্যমে আসলে এগুলোর এই অ্যান্টিবায়োটিকের উৎপাদন করা হয়ে থাকে, সে বিষয়টি আমরা জানি।
এরপর খাদ্য শিল্পে এনজাইমের ব্যবহার খুব খাদ্য শিল্পের মধ্যে ব্যাপকভাবে এনজাইমের ব্যবহার পরিলক্ষিত হয়ে থাকে। একেবারেই সেই প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত এই খাদ্য শিল্পের সাথে এনজাইমের ব্যবহারটা কিন্তু রিলেটেড। আগের দিকে আমরা জানি যে একেবারে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া তার নিজস্ব অ্যাক্টিভিটিজের মাধ্যমে সে দই তৈরি করে থাকে, আমরা সেটা জানি দুধের মধ্যে, এবং দুধ থেকে বিভিন্ন উপাদান বা খাদ্যদ্রব্য তৈরি হয়ে থাকে। রেনিন এনজাইম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে আমরা দেখি যে মাংসের সাথে ব্রোমিলেইন বা পেপিন এই জাতীয় এনজাইম যখন যুক্ত করা হয় তখন মাংস খুব নরম হয়, বা মিশিয়ে রেখে দিলে মাংস সহজেই নরম হয়ে যায়। এবং রেনিন নামক এনজাইম ব্যবহার করে দুধ থেকে পনির তৈরি করা হয়। ইনভার্টেজ এনজাইম ব্যবহার করে ক্যান্ডি এবং ল্যাকটেজ এনজাইম ব্যবহার করে নরম এবং পাশাপাশি ল্যাকটেজ এনজাইম পাউরুটি তৈরিতে, ফলের রস স্বচ্ছকরণের ক্ষেত্রে এবং কোমল পানি উৎপাদনে, আরও অন্য বিভিন্ন ধরনের এনজাইমগুলো সেখানে আমরা কি ব্যবহার করি। ফলে একটা ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, ব্যাপকভাবে ব্যবহার হয় জানি। শিল্প ক্ষেত্রে এনজাইম ব্যবহার বেসিক বিষয় মনে রাখলে এগুলো পরীক্ষাতেও আমাদের খুব ভালোভাবে রিপ্লাই দিতে পারবো প্রশ্নে অনুসারে। অতএব আমরা চিকিৎসা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এইভাবে টার্মগুলো ধরে ধরে যদি আলোচনা করি, বেসিক কিছু এনজাইমের সেখানে যদি আমরা কাজ সেগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে সহজেই এগুলো আমরা পরীক্ষায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। বস্ত্র শিল্পের ক্ষেত্রে আমরা বলেছি অ্যামাইলেজ এবং লাইপেজ এনজাইম ব্যবহার করে স্টার্চ কিংবা যে দাগ মোচন বা দাগ মুক্তকরণ কাপড় থেকে সেটা করা হয়ে থাকে, কারণ কাপড় মিল থেকে বের হওয়ার পর সেখানে অবাঞ্ছিত বিভিন্ন ধরনের দাগ থাকে এবং সেই দাগগুলো আসলে রিমুভ করার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। ট্যানারিতে চামড়ার লোম মুক্তকরণের ক্ষেত্রে আমরা এখানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিশ্চিত প্রোটিওলাইটিক এনজাইম, সেই এনজাইমকে এখানে ব্যবহার করেছি। পরিষ্কারক পদার্থ বা ডিটারজেন্ট তৈরির ক্ষেত্রে আমরা সেরিন, দুঃখিত এখানে সেরিন আলাদা হবে, সেরিন, প্রোটিয়েজ, আলফা অ্যামাইলেজ এবং লাইপোলাইটিক এনজাইম এগুলো ব্যবহার করে থাকি। কাগজ শিল্পে ব্লিচিংয়ের জন্য বর্তমানে পরিবেশ দূষণকারী যে ক্লোরিন ব্যবহার করা হতো আগে, সেই ক্লোরিনের পরিবর্তে এখন আমরা দেখে থাকি যে জাইলানেজ নামক একটা এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া প্রাচীনকাল থেকেই মদ বা এই যে বিয়ার ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অণুজীব নিঃসৃত এনজাইমগুলো ব্যবহার করা হচ্ছে। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে এই এনজাইমের উপর ডিপেন্ড করে অনেক বড় বড় শিল্প কারখানা এগুলো তৈরি হয়েছে এবং সেই শিল্পগুলো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসলে এগুলো নানা রকম প্রভাব বিস্তার করে রেখেছে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এনজাইম কতটুকু গুরুত্বপূর্ণ সেটিও আমরা জানি যে এনজাইম ব্যবহার করে বায়োসেন্সর তৈরি করা হয় এবং এই বায়োসেন্সরগুলো দিয়ে ডিটেক্ট করা হয়ে থাকে কোনটি মেডিকেল বর্জ্য, কোনটি এগ্রিকালচারাল ম্যাটেরিয়ালস এবং কোনটি এনভায়রনমেন্ট পলিউশন করার ক্ষেত্রে আরও অন্যান্য উপাদানগুলো সেখানে আছে এবং কোনটি খাদ্য উপাদানের বিষয় সেগুলো, অর্থাৎ পরিবেশের বিভিন্ন বিদূষক পদার্থের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে এই এনজাইম ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা বলছি যে বায়োসেন্সর এনজাইম, যে সেই বায়োসেন্সর তৈরি করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, জৈব প্রযুক্তিতে এনজাইমের ব্যবহার আমরা অনেক আগ থেকেই জানি যে জিন প্রযুক্তির ক্ষেত্রে বা বায়োটেকনোলজির ক্ষেত্রে আমরা জেনে থাকি যে সেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, লাইগেজ এনজাইম এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে জিনের নির্দিষ্ট অংশ বা ডিএনএ নির্দিষ্ট অংশটাকে খণ্ডিতকরণ করা হয়, কাটা হয়, কারণ এগুলো কাটার জন্য ম্যানুয়াল কোনো উপাদান কিন্তু আমাদের মধ্যে নেই। ফলে এনজাইম দিয়েই আসলে জিনের ওই খণ্ডিত অংশ বা ইরোর অংশগুলো কেটে জিন থেরাপি দেওয়ার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এখানে দেখি যে জিন প্রকৌশলে বিভিন্ন এনজাইমের ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা আমরা জানি এবং ডিএনএ আর আরএনএ এর ক্ষারের যে বিন্যাস সেটা নির্ণয় করার ক্ষেত্রে, জিন সিকোয়েন্স এগুলো নির্ণয় করার ক্ষেত্রে এবং নিউক্লিওটাইডের যোজন বা বিয়োজন করার ক্ষেত্রে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এগুলো কাটা হয়। পরবর্তীতে লাইগেজ এনজাইমের সাহায্যে এগুলো আবার জোড়া লাগানো হয় এবং পলিমারেজ এনজাইম দিয়ে এগুলোর সংখ্যায় বৃদ্ধি করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে তিনটি এনজাইমের নাম মনে রাখলেই পারি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম রেস্ট্রিকশন দিয়ে কাটা হয়, লাইগেজ দিয়ে জোড়া দেওয়া হয়, পলিমারেজ এনজাইম দিয়ে সংখ্যায় পলিমারিজ করা হয় বা সংখ্যায় বৃদ্ধি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন জেনে নিচ্ছি যে আমাদের বিভিন্ন সময় টুকিটাকি কিছু প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড 16, রাজশাহী বোর্ড 15, 17, যশোর বোর্ড 15তে শুধু এনজাইম কি এই প্রশ্নটাই আমাদের সামনে বারবার ঘুরে ফিরে এসেছে। অতএব এনজাইম কি এই সংক্রান্ত যে উত্তরটা সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজও আলোচনা করেছি, একটু কমেন্ট বক্সে যদি লিখে দাও এনজাইম কি তাহলে ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, এনজাইমের তারাচাবের মতবাদ বলতে কি বোঝায় সেটাও আমরা জানি
তবে তালাচাবির মতবাদটা কে আবিষ্কার করে, কত সালে, আবিষ্কার তো নয়, কে এই মতবাদ প্রদান করে এবং কত সালে এই মতবাদটি প্রদান করা হয়ে থাকে সেটি একটু কমেন্ট বক্সে তোমরা যদি জানিয়ে দাও আমাদের জন্য ভালো হয়। কো এনজাইম বলতে কি বোঝায়? গতদিনে আমরা আলোচনা করেছিলাম যে প্রস্থেটিক গ্রুপের উপর ডিপেন্ড করে এনজাইমের কো এনজাইম এবং কো ফ্যাক্টর এই দুটো বিষয়কে আমরা আসলে সংজ্ঞায়িত করে থাকি। তাহলে কো এনজাইম এবং কো ফ্যাক্টর এই দুটো বিষয়ই তোমরা একটু জানান দাও। এগুলো বিভিন্ন সময় বোর্ডের প্রশ্নের মধ্যে এসেছে। এর বাইরে আরও কিছু এমসিকিউ আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। অন্য একটি সময় আমরা আসলে পরীক্ষার কিভাবে প্রস্তুতি নিব সেই ক্লাসগুলো আমরা আলোচনা করব। যাই হোক, একটি উদ্দীপক আমরা সিলেট বোর্ড 2016 থেকে একটি উদ্দীপক এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এনজাইম থেকে প্রশ্নগুলো উদ্দীপক রিলেট করে অনেক সময় হয়ে থাকে, সেই বিষয়টি চলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে এ এবং বি জীবদেহে বিদ্যমান দুটি রাসায়নিক বস্তু, একটাকে এ মার্কিং করেছি, একটাকে বি দিয়ে মেনশন করেছি আমরা। এ যৌগের গাঠনিক একক অ্যামিনো অ্যাসিড, তার মানে যার গাঠনিক একক অ্যামিনো অ্যাসিড, সহজেই বুঝতে পারি কার গাঠনিক একক অ্যামিনো অ্যাসিড, কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। এবং বি যৌগটি জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে, খুব সহজেই জেনে যাচ্ছি আমরা আমাদের আজকের আলোচিত বিষয়ের সাথে এই বি যৌগটি সে রিলেটেড। তাহলে উদ্দীপকে বি যৌগটির ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো। আমরা আজকে যে দুটো ক্রিয়াকৌশল আলোচনা করেছি, মিস্টার কোশল্যান্ড এবং মিস্টার এমিল ফিশার, এই দুজনের ক্রিয়াকৌশল বা মতবাদ দিয়েই কিন্তু আমরা এই ক্রিয়াকৌশলগুলো আলোচনা করতে পারি। পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় এই যৌগের তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের ফুড শিল্পে বা খাদ্য শিল্পের ক্ষেত্রে, ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই এ যাকে আমরা আলোচনা করেছি যে আমাদের খাদ্য তালিকার ক্ষেত্রে, অর্থাৎ এ নিশ্চয়ই তোমরা এতক্ষণে লিখে দিয়েছো, যার গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড সে হচ্ছে প্রোটিন। তাহলে এই প্রোটিন আমাদের খাদ্য তালিকার ক্ষেত্রে প্রোটিন কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রোটিনের বিভিন্ন কার্যকলাপের ভেতর দিয়ে আমাদের দেহের অন্যান্য অংশগুলো তৈরি হয়, ইভেন কি আজকের আলোচিত বিষয় এনজাইম, সেও কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এভাবে আমাদের এই বিষয়গুলো তাৎপর্য এটার যেটা আছে সেটি আসলে বিশ্লেষণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, সহজেই আমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর নিজেরা করতে পারবো, যে ধরনের প্রশ্নই হোক না কেন, যদি আমাদের মূল বেসিক নলেজগুলো ভালোভাবে স্টাডি করা থাকে, অনুশীলনের ভেতরে থাকে, তাহলে যে কোনো প্রশ্নই আসুক আমরা তার উত্তর করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুই এখনো কিন্তু আমাদের সাথে যুক্ত অবস্থায় আছে এবং অনেককে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ প্রোটিন, বি এনজাইম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অনেকেই কিন্তু বলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাহমিদা আক্তার ইমু সে জানিয়ে দিয়েছে। যাই হোক, এখানে হলো অর্জুন প্রামাণিক বলে দিয়েছে এ প্রোটিন, বি হচ্ছে এনজাইম। অনেক বন্ধুই আমাদেরকে কিন্তু বলে দিয়েছে, প্রোটিনের কথা বলেছে। যে মোহাম্মদ মিজান আমাদেরকে আসলে প্রোটিন কি, এনজাইম কি সেটি আমাদেরকে জানান দিয়েছে। সেই প্রোটিন হলো এনজাইম, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক বন্ধুই কিন্তু জৈব যৌগ ইজ ইকুয়াল কো এনজাইম, থ্যাংক ইউ মোহাম্মদ চান মিয়া। আমাদের ইভা আক্তার বলে দিয়েছে হচ্ছে যে 1894, থ্যাংক ইউ ভেরি মাচ। এমিল ফিশারের লক অ্যান্ড কি থিওরি, সেই বিষয়টি শামসুন নাহার জানিয়েছে, সেটি ছিল হলো প্রোটিন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তৃষা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে 1894। যাই হোক, অনেক বন্ধুই কিন্তু আমাদের রিপ্লাই দিয়েছে। বিশেষ করে আমরা তারও উপরে একটু দেখতে পাচ্ছি যে রাবার শিল্প, কাগজ শিল্প, রাবার শিল্প, এই বিষয়গুলো নিয়েও কথা বলেছে আমাদের হলো তৃষা। যাই হোক, আমরা ওকে, মোহাম্মদ চানমিয়া বলছে একটি হলুদ পাঞ্জাবি আর একটা হলো নীল পাখির। যাই হোক, সে হলো বসন্তটাকে বরণ করতে পারলো না মোহাম্মদ চান মিয়া। কোনো অসুবিধা নেই, সাদা পাঞ্জাবি থাকলে হলুদ রঙের মধ্যে চুবিয়ে নাও, আজকের দিনে একটু হিমু হয়ে যাও, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক বন্ধু এখনও যুক্ত আছে, তাদের জন্য বলছি, এবং যারা পরবর্তীতে এই ক্লাসটি দেখবে, উপভোগ করবে, তাদের জন্য বলছি এনজাইমের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, কার্যপদ্ধতি এবং গুরুত্ব, এই বিষয়গুলো আমরা একটু বাসায় অনুশীলন করব।